অল টাইম প্রেজেন্স জাগো স্পোর্টসের আজকের আয়োজন শুরু করছি। আপনাদের সাথে আছি আমি অনিমেষ শুভ। বাংলাদেশের হকিতে চলছে নানা রকমের নাটকীয়তা। মাঠের খেলার থেকে টেবিলে আলোচনার ঝড় উঠছে বেশি। মাঠের খেলা নিয়ে আমরা যতটা না আলোচনা করছি তার থেকে বিভিন্ন ধরনের অপ্রত্যাশিত বিষয় নিয়ে আমাদের প্রতিদিন আলোচনা করতে হচ্ছে। আজকেও সেরকম কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও জাগো নিউজের বিশেষ সংবাদদাতা ক্রীড়া বিশ্লেষক রফিকুল ইসলাম। রফিক ভাই, আলোচনায় স্বাগত আপনাকে। ধন্যবাদ অনিমেষ। বলছিলাম যে আমরা হকিতে রিসেন্ট পাস্টে যত আলোচনা করেছি সব বিভিন্ন ধরনের সমালোচিত বিষয় এবং অপ্রত্যাশিত বিষয়। আজকেও দুই একটা বিষয় আমরা সেইভাবেই শুরু করব। এইচএফ কাপে বাংলাদেশ যে ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতা এবং সেটা সহ অধিনায়ক জিমি তাকে না নিয়ে এরকম বিভিন্ন বিষয় নিয়ে একটা প্রতিবেদন দেওয়ার কথা ছিল। সেই প্রতিবেদন তদন্ত রিপোর্ট বা যেটাই বলি তদন্ত রিপোর্টের প্রতিবেদন সেটা গতকালকে দেওয়া হয়েছে। আপনারা সবাই জানেন কি ছিল আসলে প্রতিবেদন, কি হলো, বা এটা যদি আমাদের দর্শকদেরকে একটু জানাতেন। ধন্যবাদ এবং দর্শক সবাইকে শুভেচ্ছা। আপনারা জানেন যে একটু পেছনে থেকে, যেহেতু আপনি এপ্রিল থেকে বলছিলেন, তা বিষয়টা এপ্রিল থেকেই মানে আসা ভালো, যদিও একাধিকবার এই আলোচনাগুলো আমরা করেছি। সেটা হলো যে গত এপ্রিলে ইন্দোনেশিয়ার জাকার্তা যে এইচএফ কাপ হয়েছিল এবং সেটা মূলত ছিল এশিয়া কাপের বাছাইয়ের একটা অংশ ছিল এবং সেখানে আমরা সেমিফাইনালে ওমানের কাছে হেরে আমরা মানে প্রথমবারের মতো বাংলাদেশ এশিয়া কাপে খেলার যোগ্যতা হারায়, মানে কোয়ালিফাই করতে পারে না। সেটা বাংলাদেশের ধরেন হকির ইতিহাসে একটা অন্যতম মানে বড় ধরনের ব্যর্থতা ছিল এটা। এবং এই আলোচনাটা পরবর্তীতে ব্যাপক মানে গণমাধ্যম বিভিন্ন সময় এটার সাথে আসলে যোগ হয়েছিল। আপনার মানে মনে আছে নিশ্চয় যে ওই দল গঠনের সময় তখন একটা হঠাৎ করেই হকি একটা নিয়ম করলো যে একটা নির্দিষ্ট বয়সের বাইরে গিয়ে তারা হকির ভিতরে যে একটা পলিটিক্স থাকে সারা বছর, ওই পলিটিক্সের অংশ হিসেবে মানে রাসেল মাহমুদ জিমিকে বাদ রাখার জন্য একটা বয়স অজুহাত মানে দাঁড় করানো হয়েছিল। এবং সবচেয়ে প্রশ্নটা বড় হয়েছিল এই কারণে যে তাকে আসলে ফিটনেস ক্যাম্পই ডাকা হয়নি। তো একজন প্লেয়ারকে আপনি যখন ফিটনেস ক্যাম্পে ডাকবেন না, আপনি তার ফিটনেসটা দেখবেন না, তাহলে আপনি তাকে বাদ দেবেন কেন? শুধুমাত্র বয়সের কারণে তো আপনি বাদ দিতে পারেন না। সে যদি একজন জুনিয়রের চেয়ে ভালো খেলে আপনার সমস্যা কোথায়? তো এই সব কিছু নিয়ে যখন ব্যাপক সমালোচনা হলো, সেটা গণমাধ্যমে, তারপরে আপনার এমনি হকি অঙ্গনে, ক্রীড়াঙ্গনে, তারপরে এবং এটা বলে রাখা ভালো যে বিষয়টা ক্রীড়া উপদেষ্টার কারণে দেওয়া হয়েছিল যে এরকম একটা, কারণ এই কমিটি তার কিছুদিন আগে আপনার অ্যাডহক কমিটি গঠন করে দিল, মানে আগের কমিটি বাতিল করে। তারপরে কিন্তু এইটার একটা মানে বিষয়টা খতিয়ে দেখার জন্য একটা কমিটি গঠন করেছিল। এবং আমার যতটুকু মনে পড়ে মে মাসের 4 তারিখে জাতীয় ক্রীড়া পরিষদের একজন পরিচালকের নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি আসলে মাঝখানে ধরেন দীর্ঘ 3.5 মাস পরও ওই কমিটির আসলে কোনো চুপচাপ ছিল, মানে এটা আসলে রিপোর্ট দেবে কি দেবে না। এবং যেটা আমরা হকি অঙ্গনে শুনছিলাম যে এটা একটা চাপ আছে, এটা দেওয়া যাবে না, মানে এরকম। তার পরবর্তীতে আপনারা জানেন যে আমরা একটা রিপোর্ট করেছিলাম কয়েকদিন আগে যে এটা একটা ধামাচাপা দেওয়ার জন্য একটা প্রেশার। তারপর আমরা হঠাৎ করে দেখলাম যে কালকে একটা কি বলে শেষ দিকে তাড়াহুড়া করে কোনো একটা লামচাম একটা রিপোর্ট সেখানে দেওয়া হয়েছে। তো আপনার মূল প্রশ্ন যেটা ছিল যে আসলে রিপোর্টে কি আছে, আমি রিপোর্টে যতটুকু জাতীয় ক্রীড়া পরিষদের যে জিস্ট যেটা দেখলাম তাতে আসলে কিছুই নেই। কেন দেখেন, এই যে আপনার গত এইচএফ কাপে যে দল খারাপ করেছে এর পিছনে বহুত কারণ ছিল। এখন প্লেয়াররা কিন্তু অনেক কথা বলছেন, যেমন তখন কর্মকর্তাদের সাথে খেলোয়াড়দের দূরত্ব, তাদের খাওয়ার কষ্ট, তাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, এবং তা নিয়ে ধরেন ম্যানেজারের সাথে, খেলোয়াড়দের সাথে, বিশেষ করে তৎকালীন ক্যাপ্টেনের সাথে অনেক ধরনের মানে হয়েছে। তো এই জিনিসগুলা কি প্রভাব পড়লো কি না, মানে এই কোনো কিছুই কিন্তু ক্রীড়া পরিষদের তদন্ত কমিটি তুলে আনতে পারে নাই। তারা যেটা বলছে, তারা একটা জিনিস বলছে যে এই যে ঘরোয়া খেলা হচ্ছে না, হকি লিগ নেই, এইটার কারণে প্লেয়ারের দক্ষতা কমে গেছে। তারপর তারা একগাদা সুপারিশ দিচ্ছে যে ট্রেনিং করাতে হবে, বিদেশে ম্যাচ খেলতে হবে, তারপরে আপনার এই ইকুইপমেন্টস লাগবে, এটা লাগবে। এই যে জিনিসগুলো যারা তারা যে সুপারিশগুলো করছে, এই সুপারিশ করার জন্য তদন্ত কমিটি লাগে না। কারণ একটা টিমের ভালো করার জন্য
কি দরকার ওইটা সেই দলের কোচই বলতে পারবেন, যে তার প্র্যাকটিস ম্যাচ লাগবে, তার দীর্ঘ সময় ট্রেনিং লাগবে, তার এই যন্ত্র লাগবে, এইটা লাগবে, ভালো খাওয়া লাগবে, এগুলো বলার জন্য অভিজ্ঞ লোকের দরকার পড়ে না, এগুলোর জন্য কোনো তদন্ত কমিটিও দরকার পড়ে না। আর তারপরে আসল জায়গায় তারা, আর মানে হাস্যকর যেটা, যে ধরেন তারা এই বয়সের ব্যাপারটা বলছে, যে বয়সের একটা নির্দিষ্ট বয়স সীমারেখা, এটা করা যায় কিনা, সেজন্য আবার বিশেষজ্ঞদের মতামত নেওয়া যেতে পারে। তার মানে তারা পরোক্ষভাবে জাতীয় ক্রীড়া পরিষদ এটা সমর্থন করেছে যে চাইলে আপনি একটা বয়স নির্দিষ্ট, কিন্তু নির্দিষ্ট বয়স তো জাতীয় দলে থাকে না। তো এইটা, আর সেখানে তারা মানে সবচেয়ে যে বড় অভিযোগগুলো ছিল সেটা হলো মানে জিমিকে যে ধরেন রাজনৈতিক মানে ক্লাব রাজনৈতিক কারণে নেওয়া হয় নাই, এই যে অভিযোগগুলো আছে সেইটা এই কমিটি মানে অনুসন্ধান করতে পারে নাই বা করে নাই। আর একটা হলো যে ওই যে ইন্দোনেশিয়া জাকার্তায় যে মানে ডিউরিং টুর্নামেন্ট যে ঘটনাগুলো ঘটছে টিমের মধ্যে, সেই ঘটনা ধরেন এখন তো প্লেয়াররা এটা প্রকাশ্যই বলছে, তখন কি হচ্ছে, তাহলে যদি বলে তাহলে আমার বিশ্বাস যে এই তদন্ত কমিটি কোনো খেলোয়াড়দের সাথে সেভাবে কথা বলেছে কিনা আমার সন্দেহ আছে। কারণ সন্দেহ যদি কথা বলতো তাহলে কোনো না কোনোভাবে তারা ওই জিনিসটা তারা ফাইন্ডিং করতে পারতো, সেটা তারা করে নাই। তা আমি মনে করবো যে একদম পাক্কা ধরেন 3.5 মাসের অধিক সময় ছোট্ট একটা তদন্ত করতে গিয়ে তারা যেটা মানে একদম মানে এটাকে আমরা যে বাংলা ভাষা যেটা বলি একটা অশ্বডিম্বই তারা উপহার দিয়েছে। এবং এই ধরনের মানে তদন্ত মানে করে আসলে কখনো কোনো দিন মানে একদম আসল কারণ মানে খুঁজে বের করা যাবে না এবং কোনো উন্নতিও আসলে ঘটবে না, কোনো সম্ভাবনা নেই। রফিক ভাই, এই যে তদন্ত রিপোর্টটা জমা হলো, এটা জমা হতে হতেই কিন্তু আরও একটি অভিযোগ হকি খেলোয়াড়রা করেছে। আমরা যেটা জানি যে অধিনায়ক জিমি সহ 3 জন সিনিয়র খেলোয়াড়কে একজন হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক সরাসরি আমরা যদি বলি গালিগালাজ করেছে, এরকমই আসলে তারা অভিযোগটি করেছে। মন্ত্রী বরাবর অভিযোগ করেছে, বিমান বাহিনী প্রধান বরাবর তারা অভিযোগটি করেছে। এই বিষয়ে যদি আমাদের একটু পরিষ্কার করতেন। দেখেন, ওই যে আপনি ভালো বলছিলেন যে একটা সমস্যার মানে একটা রেজাল্ট, এটা ভালো হোক খারাপ হোক যাই হোক, এফেক্টিভ যাই হোক, এটা রেজাল্ট, এবং একই সাথে আবার আর একটা অভিযোগ কিন্তু ক্রীড়া পরিষদে জমা পড়েছে। দেখেন, একটার সাথে একটা সম্পৃক্ত। ওই যে এপ্রিলে এই সেপকার যে ঘটনাগুলো ঘটেছে, যখন যে ব্যর্থ হয়েছে, তখন যে খেলোয়াড় কর্মকর্তাদের মধ্যে যে একটা টানাপোড়েন ছিল, ওইটার রেশে কিন্তু এই গালাগালি। আপনি যদি এই যে তদন্ত প্রতিবেদনটা আপনি 3.5 মাস বয়সে দিলেন, সেটা যদি আপনি 7 দিন বা 10 দিনে দিতেন, 12-1 মাস আগে দিতেন, তাহলে আমাদেরও বিশ্বাস এই সর্বশেষ ঘটনা ঘটতো না। কারণ হকির কর্মকর্তারা বা খেলোয়াড়রাও তারা মনে করে যে আসলে মানে যে কোনো কিছু করে পার পাওয়া যায়। দেখেন, এই ঘটনা হয়েছে যে ম্যানেজার ছিলেন ওই সময়, মানে এখন এশিয়া কাপের দল থেকে যারা বাদ পড়েছিল, এবং এইচএফ কাপের ক্যাপ্টেন মিমু সহ সিনিয়র 3 জন সিনিয়র সহ আরও কয়েকজন, তো তারা আসলে জেনারেল সেক্রেটারির কাছে আসলে জানতে মানে চেয়েছিলেন যে আসলে আমাদেরকে বাধ্য হলো কী কারণে। এটা ধরেন অনেক দিন ধরে তারা ন্যাশনাল টিমে খেলে, বাংলাদেশ হকি খেলে আর কী পায়, তারপরে তারা তো জাতীয় দলের জন্য আপনি খেলে, হয়তো খারাপ লাগার থেকে তো তাদের অভিভাবক জেনারেল সেক্রেটারির কাছে জানতে চাইতে পারে যে স্যার আমাদের কি মানে বাদ গেল কী কারণ, উনি একটা ব্যাখ্যা দেবেন যে তোমাদের ফিটনেস খারাপ বা তোমরা পারো না। তো ওই কথাগুলো বলতে একটা সময় যুগ্ম সম্পাদক যে তাদের সাথে খারাপ ব্যবহার করেছে, তাদেরকে এবং একটা খারাপ ভাষার তাকে গালি দিয়েছে, এবং সেই ভাষাটাও তারা ধরেন মন্ত্রীর বরাবর চিঠি লিখেও দিয়েছে যে আমাদেরকে এই মানে বেজন্মা বলে এইরকম একটা গালি তারা দিয়েছে। তো এখন দেখেন, আপনি শুরুতে যে বলছিলেন যে আমাদের আসলে বাংলাদেশের হকি নিয়ে এই আলোচনাগুলো বেশি করতে হয়, কারণ আমি দীর্ঘ 25 বছরের বেশি সময় ধরে আমি এই হকি আমি কাভার করি। আমরা দেখছি যে মাঠের খেলার চাইতে হকি আলোচনা আসে কখন জানেন? হকি আলোচনা আসে যখন নির্বাচন আসে, হকি আলোচনায় আসে যখন ওই কোচ নিয়োগ আসে, হকি আলোচনায় আসে যখন ম্যানেজার নিয়োগ হবে, দলনেতা নিয়োগ হবে, বিদেশ সফর যাবে, এই সব ক্ষেত্রে হকিতে হলো বিশাল একটা আলোচনা হয়। আপনি দেখেন 10 মাসের বেশি হয়ে গেছে এই কমিটি কাজ শুরু করছে, আজ পর্যন্ত আপনি মাঠে একটা লিগ নামাতে পারে নাই। এখন জাতীয় ক্রীড়া পরিষদ যে তারা একদম তদন্ত প্রতিবেদনে বলে দিলেন যে লিগ হয় না দেখে খেলোয়াড়দের দক্ষতা কমে গেছে, তাহলে আপনাদের লিগ হয় না এবং আপনাদের কমিটি যে লিগ করতে পারে না, সেই ব্যাপারে আপনাদের মানে পদক্ষেপ কী, আপনাদের সেখানে আপনাদের খবরদারিটা কী, সেগুলো তো না, আপনি বলে দিলে তো হবে না। এখন আমার কর্তৃপক্ষ আমাকে যদি বলে যে ভাই আপনার পারফরমেন্স ভালো না, বলে দিলে তো হবে না, আমাকে পারফরমেন্স ভালো করার জন্য তাকে কিছু করতে হবে, আমাকে চাপ দিতে হবে, তো তারা তো সেটা কিছু করছে না।
বলে দিল যে খেলোয়াড়ের দক্ষতা না, তাহলে খেলোয়াড়ের দক্ষতা না হলে আমাদের খেলোয়াড়রাই তো জুনিয়র ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছে। এটা আমাদের কোনো, আমরা তো বাইরের প্লেয়ার ভাড়াটিয়ে নেই তো আমরা করিনি, এটা আমাদেরই খেলোয়াড়, দক্ষতার মানে ই হবে কোথায়? নিশ্চয়ই এখানে অন্য কোনো ঘটনা আছে। সেই ঘটনায় তো মানে তদন্ত কমিটি কখন হয়? যে আমরা তো ধরেন সাদা চোখে বলি যে পারফরমেন্স খারাপ করছে, হেরে গেছে, কিন্তু এই পারফরমেন্স ভিতরে যদি কোনো কিছু ঘটনাগুলো তুলে আনার জন্য, সেইটাই তো জন্য তো মানে তা এই জন্য বললাম দেখেন এই আলোচনা এখন আমরা কালকে যেটা শুনলাম, যদি তারা হয়তো আজকের মধ্যে যদি এই চিঠির কোনো ফিডব্যাক মানে না পান, তারা হয়তো মানববন্ধন করবে। তো একদিকে দেখেন আমাদের টিম একটা খেলতে গেছে, আর একটা প্র্যাকটিস করতেছে, আবার যদি একটা গ্রুপ মানববন্ধন করে, মানে হকির যেটা বলছিলেন একদম পারফেক্ট কথা আপনি বলছিলেন যে মানে সারা বছর এটা নেতিবাচক আলোচনা থাকে এবং স্টিল এখনো দুইটা বড় টুর্নামেন্টে খেলার জন্য যখন প্রস্তুতি চলতেছে, পাশাপাশি কিন্তু এই অরাজকতা নিয়ে আলোচনা এবং কার্যক্রম চলছেই। এটা আসলেই অপ্রত্যাশিত। আমরা জানি না এই আলোচনা কতদিন করতে হবে, আমরা চাই যে খুব দ্রুতই এটার সমাধান হোক। আমরা আরও আলোচনায় ফিরবো। রফিক ভাই, একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। দর্শক, আপনারা দেখছেন অল টাইম প্রেজেন্স জাগো স্পোর্টসের আজকের আয়োজন, আমাদের সাথে থাকবেন। ফিরছি একটা বিরতির পর। সকালটা জাগাতে জীবনটা রাঙাতে আছে অল টাইম ব্রেড, পুষ্টি আশাতে প্রতিটি স্লাইস। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সকালটা রাগিয়ে জগৎটা জাগিয়ে অল টাইম চলে হেলদি লাইফ, জীবনের সাথে চলে হাই ফাই অল টাইম। ব্রেকফাস্টে অল টাইম হেলদি ব্রেড, অল টাইম হেলদি লাইফ। বিরতির পর সবাইকে আরও একবার আমন্ত্রণ। আমরা আলোচনা করছিলাম রফিক ভাই খেলার মাঠের বাইরে আসলে বিভিন্ন অপ্রত্যাশিত বিষয় নিয়ে। আমরা একটু হকির মাঠে আসতে চাই। আগামীকাল মালয়েশিয়ার বিপক্ষে খেলা, কি সম্ভাবনা দেখছেন আসলে এত কিছুর মধ্যে? বাংলাদেশের হকি দল কেমন খেলবে আগামীকালকে এবং সম্ভাবনা কেমন এই টুর্নামেন্টে? যেটা আলোচনা করছিলাম যে বাংলাদেশ আসলে চান্স ছিল না এবং শেষ মুহূর্তে আপনার জানা যে পাকিস্তান ইন্ডিয়াতে খেলতে যাবে না, সেই সুবাদে বাংলাদেশকে এশিয়া কাপে ঢুকানো হয়েছে। যদিও বাংলাদেশ কিন্তু এখানে যোগ্যতা অর্জন করে যেতে পারেনি, যেটা আলোচনা এতক্ষণ আমরা করলাম আর কি। তো এখন দেখেন এশিয়া কাপ একটা বড় মঞ্চ, এশিয়ার সবচেয়ে টপ লেভেলের খেলা এখানে। এখানে বাংলাদেশকে নিয়ে আশাবাদী হওয়ার কিছু নেই। যেমন আমাদের সাথে মালয়েশিয়া আছে, আপনার দক্ষিণ কোরিয়া আছে, তো চাইনিজ টাইপে আছে। তো এখন এখানে হচ্ছে কি ধরেন এটা কিন্তু আবার ওয়ার্ল্ড কাপেরও বাছাই, মানে এখানে নানান ধরনের এটা থাকে। সেক্ষেত্রে যদি আপনার একটু ভালো জায়গায় ওয়ার্ল্ড কাপের মানে বাছাই পর্বে যেতে হয় আর কি, বাছাই, তো আপনাকে অন্তত একটা ম্যাচ জিতে ট্রাই করতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশের লক্ষ্য ধরেন চাইনিজ টাইপে, তো চাইনিজ টাইপকে যদি হারাতে পারে এবং গ্রুপে যদি থার্ড হতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য হয়তো মানে টপ 5 হয়ে সে ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাইং রাউন্ডে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। সেই লক্ষ্য নিয়ে খেলবে। আর একটা জিনিস হলো যে বাস্তবতা হলো যে আমাদের এশিয়া কাপের জন্য আমাদের প্রিপারেশন একদম কম, কারণ আসলে তো আমরা এটা তো হঠাৎ করে এসেছে, একদমই ফাঁকতালে বাংলাদেশ পেয়েছে। সেক্ষেত্রে এর আগে হকি ফেডারেশন এমনি নিজেরা একটা কন্ডিশন ক্যাম্প করেছিল, তারপরে হঠাৎ করে যখন খেলাটার সুযোগ পেলো, তারপর তারা কয়েকদিন প্র্যাকটিস করার টিমটা চলে গেছে অলরেডি। তো এইখানে আসলে মালয়েশিয়া আপনি জানেন যে এশিয়ার অন্যতম পরাশক্তি একটা দল, তাদের সাথে বাংলাদেশ মানে কি করবে, তা আমরা প্রত্যাশা করবো যে অন্তপক্ষে লড়াইটা করুক, মানে মালয়েশিয়া এবং কোরিয়ার সাথে মানে যতটা লড়াই করে মানে ম্যাচটা শেষ করা যায়। সেখানে ধরেন আমরা যদি ধরেই নেই তারা ফেভারিট, তাহলে হয়তো হারটা যাতে একটা মানে সহনীয় পর্যায়ে থাকে, এইগুলো যদি করতে পারে এবং চাইনিজ টাইপের সাথে যদি একটা উইন করতে পারে বাংলাদেশ, তাহলে হয়তো ওই পরবর্তীতে আপনার যে কোয়ালিফিকেশন ম্যাচগুলো খেললে হয়তো বাংলাদেশের ভাগ্যটা খুলতে পারে। এইটা হলো এই অবস্থা। এর বাইরে আসলে আমাদের এখন আশা করতে হবে তারা কি মানে কতটুকু কালকের ম্যাচটা কীরকম শুরু হয়, সেটার দিকে আমরা তাকিয়ে আছি। রফিক ভাই, আমরা আলোচনার একদমই শেষ প্রান্তে। হকি নিয়ে আলোচনা করছিলাম, একটু ফুটবল দিয়ে শেষ করতে চাই। মেয়েরা খেলছে আন্ডার 17 সাফ চ্যাম্পিয়নশিপে। মেয়েরা গতকালকে জিতেছে নেপালের বিপক্ষে 4-1 গোলে। এখন যে অবস্থা রয়েছে আসলে একদম শিরোপা লড়াইয়ের যে সমীকরণটা, সেই সমীকরণে বাংলাদেশের অবস্থান কোথায় বা আপনি সম্ভাবনা কতটুকু দেখছেন? এখানে তো ধরেন যেহেতু 4 টিম খেলছে, 4 টিম হওয়ার কারণে ওই ধরেন গ্রুপ পর্ব নাই, এটা লিগ ভিত্তিক খেলা, ডাবল লিগ।
2বার করে খেলা হবে। এরই মধ্যে বাংলাদেশ কিন্তু ধরেন সেকেন্ড লেগেরও একটা ম্যাচ গতকালকে শেষ করেছে। তো নেপালের বিরুদ্ধে আগে যে আমরা মানে জিতলাম, এই ম্যাচও জিতলাম। বাংলাদেশ এই ধরেন 4 ম্যাচের ভিতরে একটা ম্যাচ হেরেছে ইন্ডিয়ার কাছে, এদিকে ইন্ডিয়া আপনার 4 ম্যাচই জিতেছে। তো তারা 12 পয়েন্ট নিয়ে টপে আছে, বাংলাদেশ 9 পয়েন্ট নিয়ে সেকেন্ড পজিশন আছে। এখানে একটু সমীকরণটা আমি একটু বলি, অনেক দর্শক অনেক সময় মানে কনফিউজিংয়ের মধ্যে পড়ে। সেটা হলো যে লিগ ভিত্তিক খেলা শেষে যদি কেউ পয়েন্ট টেবিলে এককভাবে শীর্ষে থাকে তারা চ্যাম্পিয়ন, এখানে কোনো ফাইনাল বা সেমিফাইনাল নেই। এখন যদি একাধিক টিমের যদি হয় পয়েন্ট সমান হয় তখন হয়তো আর সমীকরণ আছে। যদি 3 টিমের পয়েন্ট সমান হয় মনে করেন, যদিও এখন আর 3 টিমের পয়েন্ট সমান হওয়ার কোনো সুযোগ নেই, সুযোগ হলে 2 টিম বাংলা এবং সেটা বাংলাদেশ এবং ভারতের। তো 3 টিমের হলে ধরেন একরকম গোল ব্যবধান বা হেড টু হেড নানান হিসাব আছে। এখন যেটা জানা গেল সেটা হলো যদি শেষ ম্যাচে যদি মানে বাংলাদেশ, আর আমরা তার আগে আমরা ধরে নিই বাংলাদেশ বাকি আগামী আরেকটা ম্যাচ আছে আপনার ভুটানের এগেনস্টে, এটা যদি জিতে এবং ইন্ডিয়া যদি তার আগের ম্যাচ জিতে এবং শেষ ম্যাচে মোকাবেলার করার আগে যদি 2 টিমের পয়েন্ট পার্থক্য 3ই থাকে তাহলে ওটাই ফাইনাল। এবং বাংলাদেশের জন্য যেটা হবে, বাংলাদেশ ইন্ডিয়ার জন্য মনে করেন ইন্ডিয়া ড্র করলে চলে যাবে এবং বাংলাদেশকে যদি চ্যাম্পিয়ন হতে তখন কারণ বড় গোল ব্যবধানে হয়তো না এখানে একটু হিসাবে আছে, সেটা হলো ইন্ডিয়াকে হারাতে হবে, হারালে ইন্ডিয়ার পয়েন্ট সমান হবে, ঠিক আছে। তখন এরা যে বাইলজে যে এইটা সংযোজন করছে সেটা হলো যদি ওই পয়েন্ট টেবিলে সমান 2 দল যদি লাস্ট ম্যাচ খেলে, তারা যদি মাঠে থাকে আর কি, তাহলে তাদের মধ্যে টাই ব্রেকার হবে আর কি, মানে পয়েন্ট না। ওখানে তারা আর একটু ফাইট যোগ করেছে যে ওই পয়েন্ট বা গোল ব্যবধানের চাইতে আপনার একটা ধরেন টাই ব্রেকার একটা প্রতিযোগিতা, সেটার মাধ্যমে তারা মানে শিরোপা দিবে। তার মানে হিসাবটা একদমই সহজ যে বাংলাদেশকে যদি মানে এইভাবে জিতে যায়, পরের ম্যাচ যদি ভুটানকে হারায় এবং শেষ ম্যাচ যদি ভারতের ম্যাচের আগে 3 পয়েন্ট পার থাকে, তাহলে বাংলাদেশকে এক ম্যাচে 2বার হারাইতে হবে ইন্ডিয়াকে, কারণ প্রথমে ম্যাচে হারাতে হবে, ম্যাচে হারাই আবার টাইব্রেকারে হারাতে হবে, তাহলে বাংলাদেশ জিততে পারবে। এই সমীকরণ এখন দাঁড়িয়ে আছে, আর দেখা যাক পরের ম্যাচটাও আগে শেষ হোক ভুটানের বিরুদ্ধে। তার মানে এখন খুব সহজভাবেই বলে দেওয়া যায় যে বাংলাদেশের যে কয়টি ম্যাচ আছে বা যে কয়টি অপশন যদি আমরা বলি আছে, প্রত্যেকটিতে আসলে বাংলাদেশকে পরিষ্কার জিততে হবে আসলে, তাহলেই জিততে হবে। এবং ম্যাচ তো 2টা বাকি, এবং 2 ম্যাচে ইন্ডিয়া যদি পয়েন্ট না হারায়, আর ইন্ডিয়ারও 2টি ম্যাচ আছে, তাহলে বাংলাদেশকে 2 ম্যাচে 3বার জিততে হবে, 2 ম্যাচে 3বার জিততে হবে। দারুণ বলেছেন রফিক ভাই, অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে আলোচনায় থাকার জন্য। ধন্যবাদ। এবং দর্শক যারা আমাদের অনুষ্ঠান দেখছিলেন এবং শুনছিলেন সবাইকে ধন্যবাদ। দর্শক দেখছিলেন এবং শুনছিলেন আমাদের আজকের আয়োজন অল টাইম প্রেজেন্ট চাকু স্পোর্টসের আজকের আয়োজন এখানে শেষ করছি। আমাদের সাথে যারা ছিলেন তারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।